হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। অনেক দিন হলো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না। তার কারণ কি জানো? তার কারণ জানতে গেলে কিন্তু এই পুরো ভিডিওটা দেখতে হবে। সকালবেলার প্রতিদিনকার মতন সব কাজবাজ সেরে একেবারে চলে আসলাম ছাদে জামা কাপড় মেলতে। আর এই কাজটা কিন্তু আমার সব থেকে অপ্রিয় ছিল। সেটা হলো জামা কাপড় কাচা বা জামা কাপড় মেলা। তবে দেখো, সময়ের সাথে সাথে এই কাজটাই এখন আমার খুব প্রিয় হয়ে উঠেছে, কারণ মাম্মা হওয়ার পর থেকে কিন্তু আমাকে ডেইলি কিছু না কিছু কাচতেই হয়। তো যাই হোক, আমরা মেয়েরা কিন্তু এমন কোনো কাজ নেই যে পারি না। হ্যাঁ, অবশ্যই সবার একটা পছন্দ অপছন্দের ব্যাপার থাকে। তো সেরকমটা আমারও কিন্তু এই কাজটা একেবারে অপছন্দের ছিল। তবে এই কাজটাই কিন্তু এখন আমার সবথেকে পছন্দের হয়ে উঠেছে বলতে পারো। তো যাই হোক, সকালবেলা কাজ বাজ সেরে একেবারে চলে এসেছিলাম ছাদে জামা কাপড় মেলতে। আর আজকে কিন্তু বাইরের ওয়েদারটা তুলনামূলকভাবে একটু ভালো ছিল, মানে প্রতিদিনকার যে পরিমাণে গরম পড়ছে আর তার মধ্যে মাম্মামের শরীরটাও প্রচণ্ড খারাপ ছিল। তাই তোমাদের সাথে সেরকম কোনো ব্লগ আমি শেয়ার করতে পারছিলাম না। ও আমাকে এক ফোঁটা ছাড়ছিল না যে আমি কোনো ভিডিও শ্যুট করব বা তোমাদের সাথে কিছু শেয়ার করব। মানে সারাক্ষণই ওকে নিয়ে আমাকে কাটাতে হচ্ছিল। তো এরকম একটা ব্যাপার, ওর শরীরটা খারাপ হওয়ার পর থেকে না ও ভীষণভাবে আমার মানে মায়ের নেওয়াটা যাকে বলে সেরকমটা হয়ে গেছে। তার জন্য আমি কোনো কাজও ঠিক মতন করতে পারছি না, সাথে হচ্ছে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। এটাই হচ্ছে আসল কারণ। তো দেখো, সকালবেলা তোমাদের দাদা ভাই আর মাম্মাম ঘুমাচ্ছে, আর এই ফাঁকে যেটুকু টাইম পেলাম সেটুকু টাইম হচ্ছে আমি এখন কাজে লাগাচ্ছি। প্রথমত সকালে সব কিছু ঘরটরও ক্লিন করলাম, আর তারপর জামা কাপড় যেগুলো ছিল সেগুলো কাচাকুচি করে চলে আসলাম ওপরে। আর জামা কাপড় টাপড় মেলে কিন্তু চলে গেছিলাম নিচে। এর মধ্যে মাম্মা তোমাদের দাদাভাইও উঠে গেছিলো। তো তারপরে ওকে এখন নিয়ে চলে আসলাম ব্রেকফাস্টটা করানোর জন্য। দেখো, ব্রেকফাস্টটা নিয়ে এসেছি, তাও কিন্তু অনেক গুলিয়ে ভালিয়ে মানে অনেক কিছু করে খাওয়াতে হয়। এত দুষ্টু হয়েছে যে কি বলবো ওকে না। এখন মানে এক সেকেন্ড মানে আমি কিছু দিয়ে বসিয়ে রাখতে পারি না, সারাক্ষণ তো এদিক ওদিক দৌড়াচ্ছে আর দুষ্টুও হয়েছে। তার মধ্যে শরীর খারাপের পর থেকে আমাকে এক ফোঁটা ছাড়ে না। মানে আমি ছাড়া ওর কেউ নেই। যেমন একটা গাছ একটা মাটিকে আঁকড়ে ধরে বাঁচে, ঠিক তেমনটাই ও আমাকে ধরে মানে বাঁচতে চাইছে, এরকম একটা ব্যাপার। মানে তোমাদেরকে কিভাবে এক্সপ্লেন করবো বুঝতে পারলাম না, তাই এইরকমই একটা উদাহরণ দিলাম। তো যাই হোক, দেখো আমি ওকে এখন খাওয়াতে বসেছি। আর ও দেখতে পাচ্ছ কীরকমটা করছে, মানে খুবই প্রবলেম করে এখন খাওয়াতে গেলে। তবুও এক একটা সময় বিরক্ত হয়ে যায়। তবুও কী করব, যেহেতু মা আমি, আমাকে মাথা ঠান্ডা করে কিন্তু কাজ করতে হয়। তো দেখো, অনেক ভুলিয়ে ভালিয়ে ফোন দেখিয়ে অনেক কিছু দেখিয়ে নাচ করিয়ে কত কিছু করিয়ে তারপর কিন্তু ওকে আমি ওর ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তো বললাম না তোমাদেরকে যে কেন ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না, তোমরা আশা করছি দেখে বুঝতে পারবে। তো দেখো, ওকে আমি কত কিছু করে খাওয়াচ্ছি, তার মধ্যে এখন শরীরটা খারাপ, তো যার জন্য ও একটুও খেতে চাইছে না, সারাক্ষণ ঘ্যান ঘ্যান করছে। তো যাই হোক, এরকম অনেক গল্প করে তারপর কিন্তু ওকে আমাকে প্রতিদিন খাওয়াতে হয়। তবে শরীরটা ভীষণভাবে উইক হয়ে গেছে, কারণ ওর অনেক অ্যান্টিবায়োটিক মেডিসিন চলছিল। তো তার জন্য জ্বর হওয়ার পর থেকে কিন্তু ও ভীষণভাবে দুর্বল হয়ে গেছে। তো যাই হোক, তারপর কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। ওর একটু কাশি হচ্ছে, যার জন্য দেখো আমি একটা আয়ুর্বেদিক জিনিস বানাচ্ছি, সেটা হচ্ছে তুলসী পাতা, বাসক পাতা আর আদাটা আমি গ্রেট করে দিয়েছি। আর এখানে দিয়েছি 1 কাপ জল। এই 1 কাপ জলটা কিন্তু ফুটিয়ে হাফ কাপ করে নেবো। তারপর তার মধ্যে মধু মিশিয়ে ওকে খাইয়ে দেবো। এটা কিন্তু আমাকে আমার একজন ডাক্তারই সাজেস্ট করেছিল। তো তারপরে এখানে ওর মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। আজকে ওকে আলু আর পটল দিয়ে মাছের ঝোল করে দেবো, কারণ আমি ওকে প্রতিদিন একই রকম ভেজিটেবিল দিই না, একটু চেঞ্জ করে দিই। তো দেখো, বলতে বলতে প্রথমে আমি এখন মাছটা ভেজে নেবো। আর আমার মেয়ে না মাছ ভাজাটাই মানে মাছ ভাজাটা শুধু খায়, তবে ঝোলের মাছটা সেরকম খেতে চায় না, যার জন্য ওকে আমি ঝোলের মাছটা দিই না, মাছটা ভেজে আলাদা করে খাইয়ে দিয়ে ঝোলটা আলাদা খাওয়াই। তবে মাছের তেলেই কিন্তু ঝোলটা করি, নাহলে তো মাছের ঝোলের টেস্ট হবে না। তো দেখো, তোমার সাথে কথা বলতে বলতে এখানে আমার পাতার রসটা একেবারে রেডি হয়ে
গেছিলো, তো সেটা এখন নামিয়ে ওকে মধু মিক্সড করে খাইয়ে দেবো এর মধ্যে, নাহলে কিন্তু পাতার রসটা খেতে একদমই ভালো লাগবে না, তিতো তিতো লাগবে। তো দেখো তারপর এখানে মাছের ঝোলটাও হয়ে গেছিলো, তো এখন প্রেশারে ভাতটা নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে 2টো সিটি মেরে নেবো। তাহলে এদিকে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, এদিকে আমার ভাতটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো তারপরে অনেকটা টাইম কেটে গেছে, মামা আমাকে স্নান করিয়ে খাইয়ে কিন্তু একেবারে নিয়ে চলে এসেছে। আজকে সকাল থেকে জানো তো কোনো ব্রেকফাস্ট করা হয়নি আমাদের, তাই একেবারে লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে করছি। যেহেতু তোমার দাদাভাই আজকে একটু লেটে কাজে যাবে, তাই দুজনে মিলে একসাথে এখন খেতে বসে পড়লাম। আর সাথে কিন্তু আমার কোলে মাম্মাম আছে। ওই যে তোমাদের বললাম না, ওর শরীর খারাপ হওয়ার পর থেকে আমাকে 1 মিনিটও ছাড়তে চায় না, তাই দেখো খেতেও বসেছি তাও ওকে নিয়ে। তো বললাম না যে মা হলে যে কত কিছু স্যাক্রিফাইস করতে হয় সেটা কিন্তু আমরাই জানি। আমার মতন যারা নিউ মম আছো তারাই একমাত্র এই কষ্টটা বোঝো। তো দেখো আজকে আমাদের মেনুতে হয়েছিল মাছের ঝাল, কচুরলতি, এখানে ছিল উচ্ছে আলু ভাজা। তারপর তো আমাদের খাওয়াটা কমপ্লিট হয়ে গেল, লাঞ্চটা। তারপর দেখো তোমার দাদাভাই এখন ডিউটি বেরোবে, তার জন্য রেডি হয়ে নিয়েছে। আর এদিকে মাম্মাম এখন ওর পাপাকে ছাড়তে চাইছে না, কারণ ওর পাপা যেহেতু ড্রেস পরেছে তাই ভাবছে ওর পাপাকে ঘুরতে নিয়ে যাবে। তবে দেখো পাপা কিন্তু কাজে যাওয়ার আগে ওকে একটু ভালো মতন কোলে নিয়ে আদর টাদর করে দিল। আর তারপর এখন ওর পাপা ডিউটি বেরানোর জন্য ওখানে জুতো পরতে চলে গেছে, আর আমি আর মাম্মা মিলে কিন্তু এখন ওর পাপাকে সিউ করতে চলে আসলাম। তো দেখো তোমাদের দাদাভাই এখন ডিউটির জন্য বেরিয়ে পড়ছে, আর এখানে তো আমি আর ওর মাম্মা মিলেও পাপাকে টাটা করে দিচ্ছি। আর ওর পাপা চলে গেলেই কিন্তু আমি চলে যাব, ওকে ওপরে গিয়ে ঘুম পাড়াবো, তারপরে আমি স্নানে যাব। মানে আমার এক ফোঁটা ওকে ছাড়া থাকাটা ভীষণভাবে টাফ হয়ে যায়। মানে আমি থাকতে চাইলেও ও কিন্তু এক ফোঁটা থাকতে চায় না আমাকে ছাড়া। মানে যেটুকু টাইম ঘুমাবে না, যেটুকু টাইমের মধ্যে আমি যতটা কাজ পারি কমপ্লিট করি। তো দেখো ওপরে এসে প্রথমেই ওকে একটু খাটে দাঁড় করিয়ে দিলাম, আর তারপরে জ্বালাটা বন্ধ করে দিয়ে এসিটা চালিয়ে দিচ্ছি, কারণ আজকে প্রচণ্ড বাইরে রোদের তাপ। মাঝে একবার বৃষ্টিও হয়েছে ঠিক কথা, তবে গরম কিন্তু একটুও কমেনি। তো দেখো এখন এসিটা চালিয়ে দিচ্ছি, আর তারপরে এখানে ওর বিছনাটা করে নিচ্ছি। বিছনাটা করে ওকে ঘুম পাড়িয়ে দেবো। দেখো ও কান্না করছে, কারণ ওর না সকাল থেকে ঘুমটা ঠিক হয়নি, সকালবেলা আর ঘুমায়নি ঘুম থেকে উঠে। তো এখন একবারে ঘুম পাড়িয়ে দিচ্ছি। বললাম না যে ও আমাকে এক ফোঁটা ছাড়ছে না। তো দেখো এখন ঘুম পাড়িয়ে দেবো, তারপরে ও ঘুমালে কোনো মতে আমি যাব হচ্ছে স্নান করতে। দেখো ঘুম পাড়াতে এসেও কিন্তু সহজে ঘুমায় না, অনেক ভুলিয়ে ভালিয়ে অনেক কিছু করে তারপর কিন্তু ঘুম পাড়াতে হয়। তো আমরা মারাই জানি যে একটা বাচ্চাকে বড় করতে গেলে কত কিছু আমাদেরকে কত কিছুর ওপর দিয়ে গিয়ে তারপর কিন্তু বাচ্চাকে বড় করতে হয়। তো দেখো তারপরে মামাকে ঘুম পাড়িয়ে দিলাম, আর তারপর তো এখন আমি চলে যাচ্ছি স্নানে। তবে যে স্নানটা আমি আগে 1 ঘন্টা ধরে করতাম, সেই স্নানটা কিন্তু 5 মিনিটে কমপ্লিট করলাম। বললাম না মা হলে যে কত কিছু স্যাক্রিফাইস করতে হয় সেটা কিন্তু আমরা মারাই জানি। তো দেখো এখন স্নান টান করে চলে আসলাম, আর তারপর একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। আর এখন যেহেতু মাম্মাম ঘুমাচ্ছে, এই ফাঁকে গিয়ে জামা কাপড়গুলো মেলে আসবো, যে জামা কাপড়গুলো পরে কেচেছিলাম। তো দেখো স্কিন কেয়ারটা করে নিচ্ছি, আর মাম্মাম কিন্তু এখন ঘুমাচ্ছে। এই টাইমটা ও অনেকটা ঘুমায়, তাই এই টাইমটায় আমি যতগুলো কাজ পারি করে নিই, নাহলে ও একবার উঠলে আমাকে কোনো কাজ করতে দেয় না। ওকে নিয়ে কিন্তু সারাক্ষণ বসতে হয়। মানে এতটা খারাপ লাগে না যে কি বলবো। আমি মাকেও কোনো হেল্প করতে পারি না, মা একা একাই রান্না করে কাটে সব কিছু একাই করে। যেহেতু মাম্মাম এক ফোঁটা থাকতে চায় না, আমি ওর খাবারটা করতে যাবো তখনই কিন্তু আমার কাছে গিয়ে আমার সাথে সাথে যাবে, গিয়ে রান্নাঘরে থাকবে, এরকমটা করে। বলছি না মানে একটা গাছ যেরকম আঁকড়ে বাঁচে তার মাটিকে, সেরকমই মাম্মাম এখন আমার সাথে এরকম করছে। তো যাই হোক দেখো তারপরে অনেকটা টাইম কেটে গেছে, সন্ধেবেলায় এখন আমি মা একটু বসে গল্প করছিলাম, তাও দেখো আমার কোলের মধ্যে এসে বসেছে খেলা করবে বলে। তো যাই হোক তারপরে একটু নিচে বসালাম, এখানে দেখো পুতুল তারপরে খেলনা বাটি টাটি নিয়ে কিন্তু খেলা করছে। ওদিকে আমি আর মা একটু এখানে টিভি দেখছিলাম। তো সব কিছুর মধ্যেই কিন্তু ও আমাকে চায়, মানে আমাকে লাগবে ওর। আমি যদি ওর সামনে থেকে চলে যাই তাহলে কিন্তু ও একেবারে কাঁদতে কাঁদতে চলে আসবে আমার কাছে। তো যাই হোক তারপর দেখো চলে আসলাম ওপরে, রাতে ডিনারটা সেরে। মাঝে আর কোনো ব্লগ ভিডিও শ্যুট করা হয়নি। আর ওদিকে দেখো মাম্মামকে নিচে রেখে বিছনাটা করছি, কারণ ওপরে রাখলে যদি ও পড়ে যায় সেই ভয় কিন্তু আর ওপরে রাখি না। তো বিছনা করতে করতে হঠাৎ দেখি যে লাইটটা এরকম কাঁপছে, তাই দেখো আমি এসিটা বন্ধ করে দিলাম। মেবি লো ভোল্টেজ হয়ে গেছে।
তো ভয় লাগছে যদি এসির কোনো কিছু প্রবলেম হয়, তার জন্য এসিটা আগে বন্ধ করে দিলাম। তারপর দেখো এখন বিছানাটা করছি, মশারিটা প্রথমে টাঙিয়ে নিলাম। বিছানাটা করে কিন্তু মাম্মামকে ওপরে নেবো, না হলে বিছানা করতে করতে কখনো কোন দিকে চলে যায়, হট করে পড়ে গেলে তখন তো চোট পেয়ে যাবে। তাই জন্য কিন্তু ভয় আর বিছানায় রাখি না, বিছানা করার পরে ওকে ওপরে দিই। তো যাই হোক, তারপরে চলে আসলাম আমি একটু রাতে স্কিন কেয়ার করতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগগুলো দেখার জন্য। তো এখন স্কিন কেয়ারটা করে কিন্তু মামামকে নিয়ে চলে যাবো ঘুম পাড়ানোর জন্য। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।